যখনই বাংলা সাহিত্যের কথা ওঠে এমন কিছু নাম আছে যা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে সবুজ গ্রাম, মেঠো পথ আর নদীর জল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই একজন শিল্পী। তিনি তার কলম দিয়ে প্রকৃতি আর মানুষের এমন এক ছবি এঁকেছেন যা ভোলা যায় না। চলুন আজ তার সেই জাদুকরী জগতের আরও গভীরে যাওয়া যাক। প্রশ্নটা হয়তো খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে অপু দুর্গার সেই শৈশবে কিংবা আরণ্যকের সেই গভীর জঙ্গলে। আচ্ছা, কে এই কিংবদন্তি কথাশিল্পী যিনি শহর থেকে এত দূরে থাকা গ্রামে জীবনটাকে আমাদের এত কাছের করে তুললেন? আসুন তার পরিচয়টা জেনে নিন। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা প্রথমে তার পরিচয় জানব, তারপর দেখব তার ছেলেবেলা আর পড়াশোনা কিভাবে তার দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল। এরপর আমরা তার কাজ, তার লেখার সেই অনন্য ধরন আর সবশেষে তার সেই অমর সৃষ্টিগুলোর দিকে তাকাব যা আজও বাংলা সাহিত্যকে উজ্জ্বল করে রেখেছে। তাহলে চলুন শুরু করা যাক একেবারে প্রথম প্রশ্নটা দিয়ে। কে এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? খুব সহজ কথায় বলতে গেলে তিনি বাংলা কথা সাহিত্যের এক কিংবদন্তি। দেখুন, তার আগে অনেকেই গ্রামের কথা লিখেছেন, কিন্তু তিনি প্রথম প্রকৃতিকে গল্পের একটা প্রধান চরিত্র হিসেবে তুলে ধরেছিলেন, এমনভাবে যেখানে গাছপালা, নদী, আকাশ সবাই যেন মানুষের জীবনের সুখ দুঃখের সাক্ষী হয়ে ওঠে। তার লেখাকে যদি বুঝতে হয় তাহলে কিন্তু ফিরে যেতে হবে তার ছেলেবেলায়। চলুন দেখে নেওয়া যাক তার জীবনের শুরুর দিনগুলো ঠিক কেমন ছিল। তার জীবন শুরু হয়েছিল ১৮৯৪ সালে গ্রাম বাংলার একেবারে প্রাণকেন্দ্রে ২৪ পরগনার মুরারিপুর গ্রামে। গ্রামে স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন এবং রিপন কলেজ, এখনকার সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। এই যে গ্রাম আর শহরের অভিজ্ঞতা, এটাই তার লেখার জগৎকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। পড়াশোনা তো শেষ হলো, এরপর শুরু হলো তার কর্মজীবন। কিন্তু চাকরির পাশাপাশি চলছিল তার আসল সাধনা, সাহিত্য। চলুন দেখি এই দুটো জগৎ কিভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। হুগলি, কলকাতা, ব্যারাকপুর নানা জায়গায় পড়ানোর সুবাদে তিনি খুব কাছ থেকে সাধারণ ছাত্রছাত্রী আর তাদের পরিবারের জীবন সংগ্রামকে দেখেছিলেন। আর এই নিবিড় পর্যবেক্ষণই কিন্তু তার লেখার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে, যা তার চরিত্রগুলোকে এত জীবন্ত করে তুলেছে। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নটায়। কি এমন বিশেষত্ব ছিল তার লেখায় যা তাকে আজও এতটা প্রাসঙ্গিক করে রেখেছে? ঠিক কোন জায়গায় তিনি অন্যদের থেকে একদম আলাদা? এখানেই তার সাহিত্যের আসল জাদুটা লুকিয়ে আছে। তিনি শুধু প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা দেননি, বরং গ্রামের সাধারণ মানুষের সহজ সরল জীবনযাত্রাকে প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশিয়েছেন যে এক অসাধারণ ছবি তৈরি হয়েছে। তার লেখা পড়লে মনে হয় আমরা কোনো গল্প পড়ছি না, বরং সেই জীবনের একটা অংশ হয়ে উঠছি। আর এই ছবির সবচেয়ে শক্তিশালী দিক হল প্রকৃতি আর মানুষের সেই অবিচ্ছেদ্য সম্পর্ক। মানে ব্যাপারটা এমন যে তার গল্পে জঙ্গল, নদী বা একটা সাধারণ গাছ, এরা শুধু ব্যাকগ্রাউন্ডে নেই, এরা নিজেরাও এক একটা জীবন্ত চরিত্র যারা মানুষের সুখ দুঃখকে প্রভাবিত করছে। চলুন এবার তার কলম থেকে জন্ম নেওয়া সেই অমর সৃষ্টিগুলোর কথা জেনে নিই, যেগুলো বাংলা সাহিত্যের এক একটা অমূল্য রত্ন। তার সবচেয়ে বড় পরিচয় অবশ্যই একজন ঔপন্যাসিক হিসেবে। তিনি এমন কিছু উপন্যাস রচনা করেছেন যা শুধু জনপ্রিয়ই নয়, বাংলা সাহিত্যের এক একটি মাইল ফলকও বটে। তালিকার প্রথমেই যে নামগুলো আসে তা হল পথের পাঁচালী আর অপরাজিত, অপু দুর্গার হাত ধরে যা আমাদের শৈশবের জগতে নিয়ে যায়। এরপর আরণ্যকের মতো উপন্যাস, যেখানে বিহারের অরণ্য নিজেই যেন প্রধান চরিত্র হয়ে ওঠে। এর পাশাপাশি ইছামতি বা দৃষ্টিপ্রদীপের মতো রচনাগুলো তার প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর বহন করে। তবে তার প্রতিভা কিন্তু শুধু উপন্যাসের বিশাল পরিসরেই আটকে ছিল না। ছোট গল্পের জগতেও তিনি ছিলেন সমানভাবে দক্ষ আর একেবারে অনুবদ্ধ। মেঘমল্লার, মৌরিফুল বা যাত্রাবদলের মতো গল্পগ্রন্থে তিনি খুব ছোট পরিসরে জীবনের গভীর অনুভূতিগুলোকে ধরেছেন। তার প্রত্যেকটা গল্প যেন প্রকৃতির বুকে খোদাই করা এক একটা সম্পূর্ণ চিত্র। ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর এই মহান কথাশিল্পীর জীবনাবসান হয়।
তার পার্থিব শরীর হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি তার সৃষ্টির মধ্যে আজও অমর হয়ে আছেন। তার গল্পের যাত্রা কিন্তু আজও থামেনি। সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই যান্ত্রিক, ব্যস্ত জীবনেও বিভূতিভূষণের লেখা কেন আমাদের এত টানে? কেন তার সৃষ্টি আজও এত প্রাসঙ্গিক? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে প্রকৃতি আর মানুষের সেই চিরন্তন সম্পর্কের মাঝেই, যার কথা তিনি আমাদের বারবার মনে করিয়ে দিয়ে যান।